প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের উপর ক্লাস করব। আজকে ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়টির উপর ক্লাস হবে সেটি হচ্ছে মূল, সর্বশেষ টপিক মূল। এটি মূলত ক্লাস হবে। তবে এই মূল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আরও কয়েকটি বিষয়ের উপরে তোমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে। এজন্য এই কয়েকটি বিষয় আগে আলোচনা করে নেব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নিয়ে। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ কি? আমরা জানি যে মৌলিক পদার্থ যেটা ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, আর যৌগিক পদার্থ ভাঙলে একাধিক ধরনের পদার্থ পাওয়া যায়। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমত মৌলিক এবং যৌগিক। মৌলিক মানে হচ্ছে একই ধরনের, আর যৌগিক মানে হচ্ছে একাধিক ধরনের। যেমন মৌলিক পদার্থ আমি ধরতে পারি হাইড্রোজেন, নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন। আবার আমি ধরতে পারি H2, ধরতে পারি N2, ধরতে পারি O2। এই যে এখানে আমরা যদি চিন্তা করি, এখানে হাইড্রোজেন শুধুই হাইড্রোজেন, নাইট্রোজেন শুধুই নাইট্রোজেন, এখানে হাইড্রোজেনই, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, একই ধরনের। তাই প্রত্যেকটা হচ্ছে কি মৌলিক পদার্থ। আর যৌগিক হচ্ছে একাধিক ধরনের। যেমন H2, যেটিকে আমরা পানি বলি, এখানে আমরা দেখতেছি যে একই ধরনের নয়, ভিন্ন ধরনের। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন। আর যেমন কার্বন ডাই অক্সাইড, এখানে আমরা দেখতেছি কার্বন এবং অক্সিজেন একই ধরনের নয়, ভিন্ন ধরনের। যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড, ভিন্ন ধরনের, অর্থাৎ 3 ধরনের পদার্থ পাওয়া যায়। এছাড়াও আমরা যদি যেমন সোডিয়াম ক্লোরাইড, লবণ, খাবার লবণ, এখানেও 2 ধরনের পদার্থ মিশ্রিত। তারপর আমরা লিখতে পারি ক্যালসিয়াম কার্বনেট, এখানেও 3 ধরনের, ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন। তার মানে হচ্ছে এগুলো যৌগিক পদার্থ। তার আমরা কি দেখলাম? যে একই ধরনের হলে সেটি হচ্ছে মৌলিক, আর একাধিক ধরনের হলে হয় যৌগিক। তাহলে এবার আমরা মৌলিক যৌগিকের পরে মৌলিক যৌগিক আমরা মোটামুটি বুঝলাম। তারপরে পরমাণু এবং অণু। পরমাণু কি আর অণু কি লক্ষ্য করে দেখো। এখানে এই যে হাইড্রোজেন একটি মাত্র প্রতীক, এটি হচ্ছে পরমাণু। এর নাইট্রোজেন একটি মাত্র প্রতীক, এটি হচ্ছে কি পরমাণু। শুধু একটি প্রতীক থাকবে, এটি হচ্ছে কি পরমাণু। এর চাইতে বেশি হলেই কি হবে? অণু। যেমন এখানে H2, 2টি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটা জোট গঠন করছে, বন্ধন গঠন করছে, এটি হচ্ছে কি অণু। এইটাও অণু, এইটাও অণু, এগুলো সবগুলো হচ্ছে অণু। আর যেখানে শুধু একটি বোঝায় সেটি হচ্ছে কি পরমাণু। তার মানে আমি এখানে বুঝলাম যে এইখানে শুধু
হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মতো যারা একটি বোঝায়, যেমন পর্যায় সারণীতে তোমরা পড়েছ 118টি মৌলিক পদার্থের প্রতীক তোমরা ওখানে পড়েছ। কয়টি? 118টি। তাহলে এই 118টি হচ্ছে কি মৌলিক পদার্থের পরমাণু, আর বাকি এরা নিশ্চয়ই পরমাণু নয়, এরা সবাই হচ্ছে অণু, এরাও অণু। তবে এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই তিনটা হচ্ছে, বা এরকম যারা তারা হচ্ছে মৌলিক পদার্থের অণু, আর এরকম যারা এরা হচ্ছে যৌগিক পদার্থের অণু। তাহলে আমরা যদি এখানে বুঝলাম যে এরা মৌলিক, এরা সবাই যৌগিক, এদের মধ্যে আবার মৌলিক পদার্থের অণু আছে, আবার কি আছে? পরমাণু আছে। আর এরা সবাই মৌলিক যৌগিক পদার্থের অণু। আমি আবারও বলছি, এরকম হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন যারা আছে এরা হচ্ছে কি পরমাণু, একটি বোঝাবে। আর একাধিক হলে কিন্তু একই ধরনের একাধিক, যেমন হাইড্রোজেন, দুটোই হাইড্রোজেন একই ধরনের কিন্তু একাধিক, এটি হচ্ছে কি অণু, এটাও অণু, এটাও অণু। যদি এমনটা হতো যে O3 এটিও অণু, যেমন S8 এটিও অণু। যদিও সালফার এখানে 8টি, কিন্তু সালফার ছাড়া অন্য কিছু নাই, এই জন্য এটি হচ্ছে কি মৌলিক পদার্থ। আবার সালফার এখানে একটি নয়, একের অধিক, সেই জন্য হচ্ছে কি এটি অণু। তার মানে এগুলো হচ্ছে সব, নিচেরগুলো হচ্ছে মৌলিক পদার্থের অণু, আর এটি হচ্ছে যৌগিক পদার্থের অণু, আর এটি হচ্ছে মৌলিক পদার্থের পরমাণু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা একটা ছোটো টেস্ট হয়ে যাক, আমরা একটু দেখি বলতে পারি কি না। যেমন এটি হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, সোডিয়াম, তারপর কার্বন, এরা প্রত্যেকেই হচ্ছে পরমাণু। আবার Cl2 এটা অণু, F2 এটিও অণু। তারপর আরও লেখা যায় যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা অণু। যেমন লেখা যায় ক্যালসিয়াম অক্সাইড। তারপরে লেখা যায়, আমরা লিখতে পারি হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে এখানে এরা হচ্ছে কি সবাই এরা অণু, এগুলো অণু, এগুলো অণু, এরা হচ্ছে কি পরমাণু। এরকম 118টা হচ্ছে পরমাণু। আর বাকি এরা হচ্ছে অণু, কিন্তু অণুর মধ্যে এরা হচ্ছে মৌলিক পদার্থের অণু, এরা হচ্ছে যৌগিক পদার্থের অণু। তাহলে আমরা পরমাণুও বুঝলাম, অণুও বুঝলাম। এখন আমরা বুঝব পারমাণবিক ভর এবং আণবিক ভর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই রসায়ন বিজ্ঞানে পর্যায় সারণী নামে একটি জিনিস দেখেছো, একটি ছক। সেখানে মৌলগুলো সাজানো আছে। যেমন হাইড্রোজেন, এখানে লেখা আছে 1, এখানেও 1, এখানে শেষের দিকে হিলিয়াম আছে, এখানে 2, এখানে 4। আমরা যদি লক্ষ্য করি, এখানে উপরের যে সংখ্যাটা এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, নিচের সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক ভর। এটা হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা, এটি হচ্ছে হিলিয়ামের পারমাণবিক ভর। তাহলে নিচের সংখ্যাগুলো হচ্ছে পারমাণবিক ভর, আর উপরের সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটি নিয়ে বিস্তারিত আলোচনা 3য় অধ্যায়ে আছে। এটি কিভাবে আসলো, কিভাবে পারমাণবিক ভর হলো, কেমনি হিসাব করা হয়, সেগুলো আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, শুধু জাস্ট দেখানো হলো যে কোনটাকে পারমাণবিক ভর বলে। এখন 118টা মৌলের পরমাণু দিয়ে পর্যায় সারণী সাজানো আছে, প্রত্যেকটারই পারমাণবিক ভর আছে। তাহলে পরমাণুর হচ্ছে পারমাণবিক ভর, যার কোনো একক নেই। পারমাণবিক ভর আরও আছে, যেমন লিথিয়াম, লিথিয়াম 3, 7, এই 7 হচ্ছে পারমাণবিক ভর। তো এই যে পারমাণবিক ভরগুলো, এগুলো তোমাদের
মুখস্থ থাকতে হবে, কারণ এটি রসায়নের বিভিন্ন চ্যাপ্টারে প্রায় অনেক সময়ই দরকার পড়ে। তাহলে আমরা পারমাণবিক ভর দেখলাম। আণবিক ভরটা কি আমরা একটু দেখি। তার আগে পারমাণবিক ভরের কথা বলি, যে পারমাণবিক ভরগুলো এত স্ট্রিক্টলি তোমাদের খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে। যেমন তোমরা মুখস্থ করতে পারো যে 1 হাইড্রোজেন 1, 2 হিলিয়াম 4, 3 লিথিয়াম 7, 4 বেরিলিয়াম 9, 5 বোরন 11, 6 কার্বন 12, 7 নাইট্রোজেন 14। এইভাবে কমপক্ষে 30টা হলেও তোমাদের মুখস্থ করা দরকার। এবার আসো আণবিক ভর। আণবিক ভর ওই আগে আমরা পড়াইলাম অণু এবং পরমাণু। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, আর অণুর ক্ষেত্রে হচ্ছে আণবিক ভর। এখন ধরো একটি অণু আমরা নিলাম H2, এর আণবিক ভরটা আমরা কিভাবে হিসাব করব? এর আণবিক ভরটা আমরা হিসাব করব, নিশ্চয়ই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি অণু, কিন্তু এখানে দুটি পরমাণু আছে, দুটি হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন যেহেতু দুটি পরমাণু আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভরকে তার এই পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করলেই আণবিক ভর হয়ে যাবে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আর পরমাণুর সংখ্যা হচ্ছে কি 2। তাহলে 2 আর 1 গুণ করলে কি হয় 2। যেমন নাইট্রোজেন, এর আণবিক ভর এখন তোমাদের জানা থাকতে হবে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত। একটি নাইট্রোজেন, তার পারমাণবিক ভর হচ্ছে 14। আর যেহেতু দুটি পরমাণু, এই জন্য 14 আর 2 গুণ হবে 28। এই দুটো নিশ্চয়ই মৌলিক পদার্থের অণু। আমরা যদি যৌগিক পদার্থের অণুর ক্ষেত্রে আসি, যেমন আমরা লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড, এর আণবিক ভর। এখানে আমরা দেখতেছি এটা যৌগিক পদার্থের অণু। এখানে দুটি পরমাণু আছে ভিন্ন ধরনের, সোডিয়াম এবং ক্লোরিন। পর্যায়সারণী দেখলে তোমরা দেখবে যে সোডিয়ামের নিচে 23 লেখা আছে, 23, আর ক্লোরিনের লেখা আছে 35.5। তাহলে 23 এবং 35.5 হচ্ছে কত 58.5। এইভাবে যেমন সালফিউরিক অ্যাসিড, এখানে তোমরা লক্ষ্য করতো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন 3 ধরনের মৌলিক পদার্থ আছে মিলিয়ে একটি যৌগিক পদার্থের অণু সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন পরমাণু 2টি, সালফার 1টি, অক্সিজেন 4টি। তাহলে আমরা এই হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন তিনোটার আমাদের কি জানা থাকতে হবে? পারমাণবিক ভর। তাহলে লক্ষ্য করো, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, সালফারের হচ্ছে কত 32, হাইড্রোজেনের 1, কিন্তু তাকে এই পরমাণুর সংখ্যা তারা গুণ করতে হবে, 1 গুণ 2। সালফারের 32, কিন্তু সালফারের পরমাণুর সংখ্যা কিছু নাই, মানে কি একটি, গুণ করার প্রয়োজন নাই। অক্সিজেনের 16, কিন্তু পরমাণুর সংখ্যা কয়টি? 4টি। তাহলে 2 ওকে 2, 32, 4 16, 64, যোগ করলে দাঁড়ায় 98। এইভাবে আণবিক ভর বের করা হয়। আশা করি তোমরা আণবিক ভর তোমরা নিজেরাই এখন বের করতে পারবে। তো এখন আমরা এই 6টি বিষয়ের উপর ধারণা প্রদান করে, আলোচনা করে আমরা এখন মূল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মোল। আর তোমরা যারা এই ভিডিওটি দেখবে তারা নিশ্চয়ই ভিডিওটি শুরু করবে তখন খাতা কলম নিয়ে লিখতে থাকবে, দেখতে থাকবে, তাহলে নিশ্চয়ই তোমাদের এগুলো বোঝা সহজ হবে। কারণ অনলাইন ক্লাসগুলো আসলে অনেকটা জটিল, কঠিন হয়, ছাত্ররা প্রশ্ন করতে পারে না। আর আমি এই জন্যই আমার ক্লাসগুলো এইভাবে সাজাবো বা সাজাচ্ছি যে পরবর্তী যে প্রশ্নগুলো বা যেগুলো জানা না থাকলে সমস্যা, সেই আইডিয়াগুলো দিয়েই তারপর আমি মূল বিষয়ের অবতারণা করব। তাতে আপাতত দুর্বল স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আশা করি।
আর এর জন্য তোমাদেরকে খাতা এবং কলম নিয়ে বসতে হবে। আর তোমরা এই এই ক্লাসটি তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। এবার আসলে আমরা মূল যে বিষয় সেটিতে প্রবেশ করি। মূল, এই মূল কথাটা এটি আসলে এটি কোনো বাংলা ভাষার কথা না, এই জন্য বোঝাও এইভাবে সম্ভব না, পারিভাষিক কোনো বোঝা সম্ভব না। মূল বলতে জীববিজ্ঞানে একটা বোঝানো হয়, রসায়ন বিজ্ঞানে আরেকটা বোঝানো হয়। রসায়ন বিজ্ঞানে যেটা মূল বোঝানো হয় সেটি হচ্ছে যে, আমরা যদি একটি উদাহরণ দিই, সেটি হচ্ছে যে আমাদের বাংলা ভাষায় কিছু কিছু শব্দ দ্বারা একটি নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়। যেমন আমাদের বাংলা ভাষায় প্রচলিত আছে হালি, তার মানে আমরা যদি বলি এক হালি, এই হালি বলতে আমরা ছোট বড় সবাই বুঝি সাধারণত। যেমন এক হালি ডিম, ধরা যাক এক হালি ডিম, এটা বললে বোঝা যাবে 4টি ডিম। তার মানে হালি মানে হচ্ছে কত? 4। এভাবে আরও শব্দ আছে, যেমন এক দিয়ে বোঝাই, এক ডজন সুপারি, সেটি আবার বোঝায় 12টি সুপারি। তার মানে কি বোঝা গেল? ডজন মানে হচ্ছে কত? 12। তাহলে আবার জোড়া বলতে আমরা বুঝি এক জোড়া মানে 2টি। তার মানে এই শব্দটা দ্বারাই একটি সংখ্যা প্রকাশ করানো হয়। ঠিক তেমনি এই মোল এরকম একটি শব্দ। যেমন যদি বলা হয় 1 মোল হাইড্রোজেন, এই নিশ্চয়ই হাইড্রোজেনের পরমাণু আগে আলোচনা করেছি, যাতে এখন কঠিন না হয় এজন্য আলোচনাটা আগেই করে নিয়েছি। 1 মোল হাইড্রোজেন, এখানে হালি দ্বারা যেমন 4, ডজন দ্বারা যেমন 12, মোল দ্বারা একটা নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়, সেটি হচ্ছে 6.023। আমরা 02 বলি, 6.02 × 10⁻23 এতটি হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা হালি যেমন 4, ডজন 12, ঠিক মোলের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সংখ্যা 6.02 × 10⁻23। এই সংখ্যাটি যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী অ্যামেলিও অ্যাভোগাড্রো। তাই তার নামানুসারে এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। আর এটিকে রসায়নে একটি অক্ষরের মাধ্যমে প্রকাশ করানো হয়, সেটি হচ্ছে বড় হাতের N। যেহেতু একটি বড় সংখ্যা 6.02 × 10⁻23, বারবার এটা না বলে আমরা এটাকে N বলতে পারি, ক্যাপিটাল N। অর্থাৎ 1 মোল H আমরা বলতে পারি NTH। যাই হোক, সেটা আমরা N পরে বলতে পারি, এখন আমরা আলোচনার সুবিধার্থে এইভাবেই বলি। যেমন 1 মোল নাইট্রোজেন, যদিও হাইড্রোজেন এবং নাইট্রোজেন এই দুটোর পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা কোনো কিছুই সমান না, তারপরেও দুটো পরমাণু, এই দুটোর ক্ষেত্রেই যেহেতু মূল বোঝানো হচ্ছে, সংখ্যাটা ওইটাই হবে 6.02 × 10⁻23টি নাইট্রোজেন পরমাণু। আমরা যদি পরমাণু থেকে অণুর দিকে আসি, যেমন আমি যদি বোঝানো হয় 1 মোল H2, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে H2 মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের একটি অণু। তাহলে এখানেও নিশ্চয়ই অণু থাকবে। কতগুলো থাকবে? সবসময় মোল বলতে আমরা এতগুলো বুঝবো, সেটি হচ্ছে 6.02 × 10⁻23টি হাইড্রোজেন অণু। আমরা যদি 1 মোল H2O, আমরা এটা H2 আমরা অন্য একটা লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি
O2 অক্সিজেন, এটাও মৌলিক পদার্থের অণু, এটাও মৌলিক পদার্থের অণু, সেখানেও কিন্তু 6.02 × 10⁻23টি কী হবে, অক্সিজেন অণু হবে। তাহলে আমরা আরেকটু অগ্রসর হই, যদি আমরা লিখি 1 মোল, আমরা যদি লিখি H2O, এবার যৌগিক পদার্থের অণু আসলো, সেখানেও ঠিক 6.02 × 10⁻23টি পানির অণু। এখন এইখানে আমি যে শব্দগুলো বারবার উচ্চারণ করতেছি সেগুলো লিখছি না, যেমন 1 মোল পরমাণু, পরমাণু, অণু, 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 তাহলে এখানেও পরমাণু, এখানেও পরমাণু, অণু, অণু, অণু। সেটি কেন লিখলাম না, কারণ আগেই বোঝানো হয়েছে কোনগুলো পরমাণু, কোনগুলো অণু। তাহলে আমরা যদি আরও লিখি, যেমন 1 মোল, আমরা যদি এখানে লিখি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 6.02 × 10⁻23টি ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণু। আমরা বরাবরই দেখতেছি যে মোল মানেই হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা, আর সেটি হচ্ছে 6.02 × 10⁻23। তোমরা ইচ্ছে করলে আরও অনেক মৌলিক পদার্থের পরমাণু এবং মৌলিক পদার্থের অণু এবং যৌগিক পদার্থের অণুগুলো লিখে লিখে এগুলো লিখতে পারো। এখন আমরা আরেকটা জায়গায় প্রবেশ করব, সেটি হচ্ছে, একটু লক্ষ্য করো, 1 খালি ডিম 4টি হয়, 1 ডজন সুপারি 12টি হয়। 1 খালি ডিম, এখানে যদি আমি 1 খালি ডিমের পরিবর্তে যদি আমি এখানে সুপারি লিখি, 1 খালি সুপারি, সেটিও কিন্তু 4টি সুপারি হবে। হালি যেহেতু, তাহলে 4ই হবে। এই 2 লাইনের মধ্যে একটু লক্ষ্য করো, এটাও 4টি, এটাও 4টি, কিন্তু 4টি ডিম আর 4টি সুপারি। 4 কেন হলো? হালির কারণে। কিন্তু এই দুটোর ভর কিন্তু নিশ্চয়ই একরকম হবে না। 4টি ডিম সংখ্যাগতভাবে 4, 4টি সুপারি সংখ্যাগতভাবে 4, সমান সংখ্যায় সমান, কিন্তু ভরে কিন্তু সমান হবে না। ঠিক একইভাবে 1 ডজন সুপারি আর 1 ডজন ডিম, সেটাও সংখ্যায় 12টা হবে, কিন্তু ভরে সমান হবে। ঠিক একইভাবে আমরা যে 1 মোল লিখেছি, সবগুলো সংখ্যাগতভাবে সমান, কিন্তু ভরগতভাবে সমান হবে না। তাহলে আমরা সেই বিষয়টা একটু দেখি যে ভরটা আমরা কিভাবে নির্ণয় করব। আমরা এইখান থেকে লিখতে পারি, আমরা একটু এইটুকু মুছে দিই। ভরের ক্ষেত্রে বিষয় হচ্ছে, পরমাণু এবং অণু দুটোর ক্ষেত্রে, যেমন পরমাণুর ক্ষেত্রে তার পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে ভর পাবো, আর অণু, সেটি মৌলিক পদার্থের অণু হোক আর যৌগিক পদার্থের অণু হোক, সেটির যদি আমরা আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করি তাহলেই আমরা এরও 1 মোলের ভর পেয়ে যাব। যেমন 1 মোল হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে তার সাথে আমরা গ্রাম লাগাই দিই, 1 গ্রাম। 1 মোল নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে 14 সাথে আমরা কী লাগাই দিই? গ্রাম, গ্রাম বসিয়ে দিই। 1 মোল হাইড্রোজেন, এখন কিন্তু আণবিক ভর নির্ণয় করে গ্রাম দিতে হবে। যেমন H2, একটু আগেই আমরা দেখিয়েছি, H2 এর আণবিক ভর হচ্ছে 2 2, তাহলে 2 গ্রাম। অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, 16 আর 2 গুণ করলে হয় 32, গ্রাম বসিয়ে দিলাম। 1 মোল পানি, তাহলে H2, এটা কীভাবে হবে? 2 2 আর হচ্ছে কত? 16, 2 আর 16 কত হয়? 18, সাথে গ্রাম। যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের
ভর হচ্ছে কত? 24, আর ক্লোরিনের হচ্ছে 35.5। তাহলে 24 আর 35.5 আর 2 গুণ করলে কত হয় এখানে? Cl2-তে 71, 71 আর এখানে হচ্ছে কত? 24। কত দাঁড়াচ্ছে? 71 আর 24 হচ্ছে সম্ভবত 95 বা 95 গ্রাম। তাহলে এবার আমরা দেখলাম যে হ্যাঁ 71 এবং 24 95 গ্রাম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোলের ভরে কী হিসাব আসে সেটিও আমরা দেখিয়ে দিলাম। এখন মোলের ব্যাপারে আরেকটু কথা থেকে যায়, সেটি হচ্ছে আমরা যখন পরমাণুকে গ্রামে প্রকাশ করছি, এটাকে আবার গ্রাম পারমাণবিক ভরও বলে। মোলকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। আবার আমরা যখন অণুকে বা অণুর আণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করেছি, এগুলোকে বলা হয় গ্রাম আণবিক ভর। তাহলে এই দুইটাকে আমরা বলতে পারি গ্রাম পারমাণবিক ভর, আর অণুগুলোকে বলা হয় অণুর যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করছি সেটিকে আমরা গ্রাম আণবিক ভর বলতে পারি। তো মোটামুটি মোল সম্পর্কে এই পর্যন্তই আলোচনা। তোমরা এই আলোচনাটুকু তোমরা ভালোভাবে দেখে এবং বইটুকু পড়ে তারপর আত্মস্থ করো। আমরা হয়তো নেক্সট ক্লাসে আমরা পরেরটুকু আলোচনা করব। যেহেতু করোনা, থাকবো সচেতন, বাইরে গেলে আমরা মাস্ক পরিধান করব, বাড়িতে আসলে আমরা সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুইব, সতর্ক থাকব। এই কথা ব্যক্ত করেই আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।